হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সাথে আছি আমি, লিওনের বাবা, আমাদের পারিবারিক বন্ধু রোমেল ভাই, ইতু ভাবি এবং ছোট্ট ইবাদা। আমরা বের হয়েছি পার্ক গুয়েলে। বার্সেলোনার একটি অভূতপূর্ব সৃষ্টি হচ্ছে গিয়ে পার্ক গুয়েল, এবং এটি হচ্ছে স্থাপত্য জগতে অত্যন্ত প্রভাবশালী এবং অসাধারণ সৃষ্টিকর্মের জন্য বিখ্যাত অ্যান্টনি গৌডির একটি স্থাপনা। সাগ্রাডা ফ্যামিলিয়া যেরকম ওনার একটি অনন্য স্থাপনা ছিল, ঠিক সেরকম পার্ক গুয়েলকেও ধরা হয় একটি অনন্য স্থাপনা, যেখানে ঈশ্বর সৃষ্টি এবং প্রকৃতির একটি মেলবন্ধন উনি তৈরি করার চেষ্টা করেছেন বলে সমালোচকরা, গুণীজনরা, বোদ্ধারা বলে থাকেন। এবং এটি তার কাজের বৈশিষ্ট্য। তিনি সবগুলো কাজেই, তার প্রত্যেকটি কাজের ভেতরেই এই মেলবন্ধনটা এবং তার বিশ্বাসের জায়গা প্রত্যেকটি খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন তার প্রত্যেকটি পরতে পরতে। এবং পার্ক গুয়েল আসলে প্রথমে শুরু করা হয়েছিল একটি নির্দিষ্ট এলিট শ্রেণীর আবাসিক স্থাপনা হিসেবে। পরবর্তীতে যেটি আসলে 2-3টা বাড়ি তৈরি করার পরে আর বাকিগুলো তৈরি করা হয়নি, তখন অন্যরকমভাবে ডিজাইনটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো তৎকালীন সময়ে এটি যেহেতু এলিট ক্লাসের জন্য তৈরি হচ্ছিল, তো সাধারণ জনগণরা আসলে এটিকে খুব একটা ভালো চোখে দেখেনি। কিন্তু আজ এত বছর পরে স্প্যানিশ শহরের এই বাসিন্দারা এবং পুরো বার্সেলোনা কেন, পুরো স্পেনেরই পার্ক গুয়েল আসলে তাদের জন্য একটা গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। লাখ লাখ দর্শক প্রত্যেক দিন এটি দেখতে আসছে, সময় কাটাচ্ছে। এটি আসলে তাদের জায়গাকে, সৃষ্টির যে অনন্য স্থাপনাগুলো তাদের মধ্যে অনেক উজ্জ্বল করে রেখেছে। আর দর্শকরা আসলে বলে থাকেন, যারা পর্যটকরা আছেন তারা বলেন যে সবচেয়ে বেশি ভালো তাদের লাগে দুটি প্রবেশদ্বার যে রয়েছে, সেখান থেকে ঢুকতে তাদের খুব বেশি ভালো লাগে দেখার জন্য। দুটি বিল্ডিং যদিও পার্ক প্রশাসনের জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু পুরো পার্কটার প্রধান সজ্জা যেটা, সেটি হচ্ছে সমুদ্রের সর্পের বাঁকানো সদৃশ্য একটি বেঞ্চ। এবং এটি সামনে ছবি তোলার জন্য আসলে হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে, ওখানে গেলেই দেখতে পাবেন। এবং এটি যে স্থপতি শুধুমাত্র একা তৈরি করেছেন তা না, এই বেঞ্চটি তৈরি করার জন্য ধারণা দিতে এবং পরবর্তীতে কাজ এগিয়ে নেওয়ার জন্য তার প্রিয় ছাত্র জোসেফ মারিয়াও অত্যন্ত সহায়তা করেছে। এবং প্রকল্পটির প্রত্যেকটি উপকরণ আসলে খুবই ইউনিক বলবো, অন্যান্য সকল উপকরণ থেকে এটি আলাদা। এবং কাঁচ, সিরামিক এবং এই ধরনেরই অন্যান্য উপকরণ দিয়ে আসলে তৈরি করা হয়েছে। এবং নকশাগুলো এত এত সুন্দর, সব রং বাছাই করা হয়েছে, অসাধারণ। আসলে এটা ভিডিওতে আনা যায় না, কিন্তু সামনাসামনি দেখলে এবং বিশেষ করে যখন সূর্যের আলো পড়ে, এবং সূর্যের আলো পড়ার পর যে প্রত্যেকটা সিরামিকের রঙের যে আলাদা একটা প্রস্ফুটন হয়, এটা আসলে সামনাসামনি না দেখলে এটা বর্ণনা করা আমি অন্তত পারছি না। তো এটি আসলে পার্ক গুয়েল কেন নাম হয়েছে, কারণ বলা হয়ে থাকে যে বার্সেলোনার উদ্যোক্তা, রাজনীতিবিদ এবং সমাজসেবী ইউসেবি গুয়েলের বিশাল একটি অঞ্চল উনি কিনেছিলেন। এরকম আবাসিক একটি পার্ক তৈরি করবেন, যেখানে অত্যন্ত বড় একটি অংশে থাকবে গাছপালা এবং সাথে থাকবে বাসাবাড়ি। উনি প্রকৃতির সাথে একটা মেলবন্ধনের চিন্তা করছিলেন। তো এই কারণে ওনার বন্ধু অ্যান্টনি গৌদিকে এই প্রজেক্টটি হাতে দেন। তো পরবর্তীতে যদিও প্রজেক্টটি যেভাবে শুরুর দিকে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী চলেনি, আমি আগেই বললাম। কিন্তু তারপরে এই প্রাসাদটি আসলে অন্যভাবে, বলা হয় যে পার্কটা অন্যভাবে তৈরির চিন্তা ভাবনা করা হয়েছে। এবং তাতে কিন্তু এই যে তার মেলবন্ধনের চিন্তাটা প্রকৃতির সৃষ্টির সাথে, তা থেকে কিন্তু কোনো অংশেই উনি পিছিয়ে আসেননি, বরং সেগুলো একই রকম থেকে গেছে। এবং ওনার প্রত্যেকটি সৃষ্টিতে দেখা যায় যে সৃষ্টি জগতের প্রত্যেকটি জিনিসের যে একটা প্রতিফলন, সেটা উনি তুলে ধরেন কিন্তু। এবং সরীসৃপ, আমি জানি না, সরীসৃপ খুব বেশি ওনার কাজের মধ্যে আমি দেখেছি এ পর্যন্ত, যে কটা কাজ দেখেছি
এবং এমন এমন ধরনের চিন্তাধারা এই কাজগুলোর মধ্যে থাকে, এটা আসলে আপনারা পড়ে দেখতে পারেন। যারা বোদ্ধা এই কাজগুলো নিয়ে আলোচনা করেছেন, অভূতপূর্ব। এবং মনে করেন যে সেই একটা সময়, আজ থেকে 200 বছর আগে, সেরকম একটা সময়ে এরকম চিন্তাধারা খুবই আসলে বলা যায় যে আকর্ষণীয়। এবং বেশিরভাগ মানুষই মনে করেন যে উনি ওনার সময়ের অনেক আগে জন্মে গিয়েছেন এবং কাজগুলো করেছেন, কারণ সেই সময় এই ধরনের কাজ আসলে চিন্তা করা যায় না। এই ধরনের বলা যায় আধুনিকায়িত কাজ এটা আসলে পাওয়া যায় না। ওনার প্রত্যেকটা কাজে সেই ধরনটা ফুটে উঠেছে এবং অসম্ভব সুন্দর। সারাটা দিন যদি কাটানো যায়, পুরোটা শহর দেখা যায়। একটা দিক থেকে পুরোটা শহর দেখা যাচ্ছে এবং অন্যদিকে আপনার দূরের যে সমুদ্র, সেই সমুদ্র, নীল সমুদ্রটা আর আকাশটা মিলেমিশে একাকার হয়েছে। এবং উপর থেকে এই দৃশ্যটা দেখা এত মনোমুগ্ধকর। এবং এই সৌভাগ্যটা আমার হয়েছে বলে আমি বলবো যে রিয়েলি আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা। যদিও প্রচণ্ড গরমের মধ্যে যাওয়া হয়েছে, তারপরেও ওই সময়খানে আসলে অসাধারণ। যদিও খুব অল্প সময় কাটিয়েছি, কিন্তু তারপরে বলবো কেউ যদি যায় সারাদিন থাকার মতো করে আসলে যাওয়াটা উচিত। কারণ এত এত বড় এবং প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখার জন্য আমি বলবো সারাটা দিনই আসলে দরকার। আর যাওয়ার ক্ষেত্রে বলবো সময়সূচি জানাটা তো অবশ্যই দরকার, কারণ বিভিন্ন সময় রয়েছে বিভিন্ন সিজনের জন্য। যেমন শীতকালে উইন্টারের সময় আপনি 30 অক্টোবর থেকে 26 মার্চ পর্যন্ত সকাল 8:30 থেকে আপনার সন্ধ্যা 6:15 6:30 এরকম পর্যন্ত খোলা থাকে। স্প্রিংয়ে আপনার 27 মার্চ থেকে 1 মে পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত আপনার খোলা থাকবে। আর আপনি যদি সামারে যান, লেট স্প্রিং অথবা সামার যেটাই বলেন, তখন সময়টা অনেক বেড়ে যায়, যেহেতু দিনটা অনেক বড় হয়। তো 2 মে থেকে আপনি 28 আগস্ট পর্যন্ত সকাল 8টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত আপনার এটা খোলা থাকে। তো বিভিন্ন সময় যেহেতু আছে, আপনি যেই সময় যাবেন আপনার নির্দিষ্ট সময়টা আপনি বেছে নিতে পারেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে সময়গুলো দিয়ে দিব। এছাড়া আপনি অনলাইনে আসলে খুঁজলে খুব সহজেই এটি আপনি খুঁজে পাবেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি টিকিটের মূল্য। পূর্ণবয়স্কদের জন্য এটি 8 ইউরো। আপনি যদি অনলাইন থেকে কিনেন তাহলে আপনার 7 ইউরো। আর 65 ইয়ার্সের বেশি অথবা 7 to 12 ইয়ার্সের কম মধ্যে যারা আছে আর কি, তাদের আছে হচ্ছে 5 ইউরো 60 সেন্ট, যেটা অনলাইনে আপনি কিনলে পাবেন 4 ইউরো 60 সেন্ট। আর ডিসেবল যারা আছেন তাদের সাথে সহকারী ব্যক্তি দুজন সহ আসলে প্যাকেজটি করা হয়, এবং যেখানে আপনার 5 ইউরো 60 সেন্ট আপনি অনলাইনে যদি কিনতে চান তাহলে 4 ইউরো 60 সেন্ট। আর 0 থেকে 6 ইয়ার্সের যারা আছেন তাদের জন্য আসলে বিনামূল্যে ঢোকার জন্য সুবিধা দেওয়া হয়েছে। অসাধারণ অসাধারণ। আমি বলবো যে দেখার সুযোগ হলে অবশ্যই যাবেন। বার্সেলোনায় গেলে এটি না দেখে ফিরে আসার কোনো মানেই হয় না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লিওনেলের সাথে থাকবেন। সবাইকে ভালোবাসা।